আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো কোডা। এর সহজ মানে হলো কোনো গান, লেখা বা বক্তব্যের একদম শেষ অংশ, মানে যাকে আমরা উপসংহার বা সমাপ্তি বলি। এখন আসল মজাটা হলো এটাকে মনে রাখার কৌশলে। কোডাকে ভাবুন তো কোড এ হিসেবে, ঠিক যেমন একটা কম্পিউটার প্রোগ্রামের শেষে একটা ফাইনাল কোড লিখে পুরো প্রোগ্রামটা শেষ করা হয়, কোডাও হলো ঠিক সেই রকম, কোনো কিছুর চূড়ান্ত সমাপ্তি। এই উদাহরণটা দেখুন, একটা সিম্ফনির শেষ অংশ বা কোডা এতটাই আবেগঘন ছিল যে সমস্ত দর্শক কেঁদে ফেলেছিল। এখানে কোডা শব্দটা শুধু শেষ বোঝাচ্ছে না, বরং সেই শেষের আবেগটাকেও প্রকাশ করছে। চলুন পরের শব্দে যাওয়া যাক। কোজেন্ট। এর মানে হল এমন একটা যুক্তি যা খুবই পরিষ্কার, যৌক্তিক এবং অকাট্য, মানে এমন যুক্তি যা শুনলে আর দ্বিমত করার উপায় থাকে না। এটা মনে রাখার জন্য কোএজেন্টের কথা ভাবুন। ধরুন আপনার সাথে এমন একজন পার্টনার বা কোএজেন্ট আছে যিনি এত শক্তিশালী বা কোজেন্ট যুক্তি দিয়ে আপনাকে সাহায্য করছেন যে আপনার কেসটা জেতা একেবারে নিশ্চিত। এই বাক্যটাতে দেখুন, একজন মহিলা এতটাই জোরালো বা কোজেন্ট যুক্তি দিয়েছেন যে বোর্ড প্রজেক্টটা অনুমোদন করতে এক কথায় রাজি হয়ে গেছে। এটাই হলো একটা কোজেন্ট যুক্তির আসল শক্তি। আমাদের পরের শব্দ কমেন্সিওরেট। এর মানে হল সমানুপাতিক বা কোনো কিছুর সঙ্গে মানানসই, মানে যখন দুটো জিনিসের মধ্যে পরিমাণ, গুণ বা মানের দিক থেকে একটা দারুণ সামঞ্জস্য থাকে। এটা মনে রাখার কৌশলটা কিন্তু খুব সহজ। কমেন্সুরেটকে ভাবুন কমন মেজার হিসাবে, মানে যখন দুটো জিনিসের মাপ বা মেজারমেন্ট একই বা কমন হয়, তখনই তো তারা সমানুপাতিক বা কমেন্সুরেট হয়, তাই না? এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? কারো বেতন তার অভিজ্ঞতা আর দক্ষতার সমানুপাতিক হওয়া উচিত। সোজা কথায়, যেমন কাজ তেমন পারিশ্রমিক। এটাই হলো কমেন্সুরেট। এখন যে শব্দটি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কম্পেন্ডিয়াম। এর মানে হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত কিন্তু বিস্তারিত তথ্যের একটা সংকলন বা সারসংক্ষেপ। এটা মনে রাখার কৌশলটা বেশ মজার। ভাবুন কম পেন মিডিয়াম, মানে একটা অনেক বড় বিষয়কে একটা কলম বা পেন ব্যবহার করে একটা মাঝারি বা মিডিয়াম আকারের সারসংক্ষেপে নিয়ে আসা। এটাই তো কম্পেন্ডিয়াম। যেমন এই বাক্যে বলা হচ্ছে, এই বইটা এই শতাব্দীর সমস্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার একটা সংকলন বা কম্পেন্ডিয়াম, মানে এক বইতেই পুরো শতাব্দীর ইতিহাসের একটা সারাংশ পেয়ে যাচ্ছেন। এবার একটা চ্যালেঞ্জ নেওয়া যাক। এমন দুটো শব্দ দেখব যেগুলো শুনতে প্রায় একই রকম আর প্রায় আমাদের গুলিয়ে যায়। শব্দ দুটো হলো কমপ্লেসেন্ট আর কমপ্লায়েন্ট। দুটো শুরুই সি দিয়ে, কিন্তু এদের আসল পার্থক্যটা লুকিয়ে আছে এদের পেছনের উদ্দেশ্যে বা মোটিভেশনের মধ্যে। প্রথমে আসি কমপ্লেসেন্টের কথায়। এর মানে হল এমন একজন ব্যক্তি যিনি অন্যদের খুশি করতে বা সাহায্য করতে সবসময় রাজি। তিনি স্বভাবগতভাবেই খুব অমায়িক আর সবার সঙ্গে মানিয়ে চলেন। এটা মনে রাখার জন্য কমপ্লাইসেন্টের শেষের স্যান্ড অংশটাকে ভাবুন সেইন্ট বা সাধু হিসেবে। একজন সাধু যেমন সবসময় পরোপকারী হন এবং অন্যদের খুশি করতে চান, একজন কমপ্লাইসেন্ট ব্যক্তিও ঠিক তেমনই। এই উদাহরণে দেখুন, হোস্ট খুব কমপ্লাইজেন্ট ছিলেন। তিনি নিজে থেকেই প্রত্যেক অতিথির আরামের খেয়াল রাখছেন, কারণ তিনি অন্যদের খুশি করতে ভালোবাসেন। এটা তার ব্যক্তিত্বের অংশ। এবার দেখি কমপ্লায়েন্ট শব্দটা। এর মানে হল নিয়ম কানুন মেনে চলা বা বাধ্য থাকা। এখানে নিজের ইচ্ছার চেয়ে নিয়ম বা আদেশ পালন করাটাই আসল। যেমন ধরুন, একটা কোম্পানিকে অবশ্যই পরিবেশ সংক্রান্ত নিয়ম কানুন মেনে, অর্থাৎ কমপ্লায়েন্ট হয়ে চলতে হয়। এটা মনে রাখা তো আরও সহজ। কমপ্লায়েন্ট শব্দটা এসছে টু কমপ্লাই থেকে, যার মানেই হল মেনে চলা। সুতরাং যে ব্যক্তি নিয়ম বা আদেশ কমপ্লাই করে তিনি কমপ্লায়েন্ট, ব্যাস। আর আমাদের তালিকার শেষ শব্দটি হল কনসিলিয়েটরি। এর মানে হল আপোষ করা বা বিবাদ মিটিয়ে ফেলার উদ্দেশ্যে কোনো কাজ করা। যখন কোনো ঝগড়া বা মতবিরোধ থামানোর চেষ্টা করা হয়, তখন এই শব্দটি ব্যবহার হয়। এটা মনে রাখার জন্য কনসিলিয়েটরির প্রথম অংশটা শুনুন। অনেকটা কাউন্সিলের মতো শোনাচ্ছে না? আর কাউন্সিল বা পরিষদ কেন বসে? ঠিক ধরেছেন, কোনো বিবাদ মেটানোর জন্যই তো। এখন আরেকটা খুব জরুরি তুলনা দেখা যাক। কমপ্লেসেন্ট হলো একজন মানুষের সাধারণ স্বভাব বা চারিত্রিক বৈশিষ্ট্য, যা সবসময়ই প্রকাশ পায়। অন্যদিকে কনসিলিয়েটরি কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে নেওয়া অ্যাকশন, সাধারণত কোনো ঝগড়ার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা। একটা হলো স্বভাব আর অন্যটা পরিস্থিতি সামলানোর উপায়। তাহলে যা যা শিখলাম সব এক জায়গায় দেখতে চান?
এই নিন একটা দারুণ চিটশিট। আমরা যে 7টা শব্দ শিখলাম তার মূল অর্থ আর মনে রাখার সহজ কৌশলগুলো এখানে এক জায়গায় দেয়া আছে। এটা সেভ করে রাখতে পারেন, যাতে যখনই দরকার পড়বে এক ঝলকে দেখে নেওয়া যায়। এখন প্রশ্ন হল, এই শক্তিশালী শব্দগুলোর মধ্যে কোনটা প্রথম ব্যবহার করতে চলেছেন? কারণ শব্দ তো শুধু শেখার জন্য নয়, তাই না? যখন আমরা শব্দগুলো ব্যবহার করি তখনই সেগুলো সত্যিকার অর্থে আমাদের নিজেদের হয়ে ওঠে।